সিনেমা স্টাইলে চিত্রনায়ক সালমান শাহকে হত্যায় সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহর রুমের ফুটেজ। সালমানকে যেইভাবে শেষ করেছিল 5 জন মিলে। এদিকে এবার সালমান শাহকে শেষ করার ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিনেমার স্টাইলে 5 জন মিলে সালমানকে শেষ করেছিল। অনেকেই এবার একসাথে ধরা পড়েছে। বাংলাদেশের বর্তমান টক অফ দ্য ইস্যু, যা ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছিল রহস্যের জট। তবে এবার সে রহস্যের জট ধীরে ধীরে খুলতে শুরু করেছে। একে একে সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। বেরিয়ে এসেছে মাস্টার মাইন্ড। আমি মৌসুমী, এই ষড়যন্ত্রকে অবশ্যই মেনে নেবেন না। এই কষ্টটা মেনে নিতে পারছি না বলেই প্রতিবাদ জানাচ্ছি। সামিরাকে নিয়ে কি বলতে চান? সামিরা তো নাম্বার 1 আসামি, ওকে তো সবার আগে অ্যারেস্ট করতে হবে। যেহেতু ডন অ্যারেস্ট হয়েছে, এখন সামিরাকে যেন দ্রুত অ্যারেস্ট করা হয়, দ্রুত। সালমান শাহ নাকি সামিরাকে বিয়ের জন্য পাগল ছিল। সামিরা বিয়ের জন্য রাজি না হওয়ায় নায়ক নাকি অপমৃত্যু করবেন বলেও ইমোশনাল ব্ল্যাকমেল করেছিল। কিন্তু এসবের শতভাগই ছিল মিথ্যা দাবি। এতদিন পর জানা যাচ্ছে সালমান শাহ কখনোই সামিরার জন্য পাগল ছিল না। সালমান শাহকে মারা হয়েছে শাবনুর যে ফ্যানটা দিছিল, স্টেবল ফ্যান, ওই ফ্যানের তার দিয়ে। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে যেইভাবে শেষ করা হয়েছিল, এবার ভিডিও ফুটেজ সবার সামনে এসেছে। সালমান শাহকে সিনেমার স্টাইলে 5 জন মিলে শেষ করেছিল, এইটাই স্পষ্ট দেখা যায়। এবং সালমান শাহর মামলার অসংখ্য তথ্য বেরিয়ে আসে। আপনারা দেখেছিলেন ডন গ্রেপ্তার হওয়ার পর থেকেই তার মুখ থেকে অসংখ্য জবানবন্দি আসছিল। সামিরও কোন জায়গায় পালিয়ে রয়েছে, এইটাও কিন্তু গোপন সংবাদে জানা যায়। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সালমান শাহর মামলার যেই অজানা তথ্যগুলো আমাদের কাছে এসেছে, এবং এই ঘটনা পর্যালোচনা করে এমন কিছু তথ্য আমরা পাই, যেই তথ্যগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন। গোপন নিউজ এবং মূল রহস্যগুলা এক এক করে ধারাবাহিকলি দেখাবো আপনাদের সামনে। এতদিন পর জানা যাচ্ছে সালমান শাহ কখনোই সামিরার জন্য পাগল ছিল না, বরং সালমান শাহের সাথে মেয়ের বিয়ে দিতে এবং তাদের সংসার থেকে মাকে বিতাড়িত করতে কুফরি কালাম অর্থাৎ তাবিজ করেছিল সামিরার মা লুসি, যেটি একটি ভিডিও বার্তায় ফাঁস করেছেন এই মামলার অন্যতম পলাতক আসামি এবং সামিরার বান্ধবী রুবি। সামিরাতে কেন জিজ্ঞেস করা হয় না? আমার যা বুঝাইছে তাই আমি বুঝা গেছি আর বলে গেছি। আত্মহত্যা। এখন বলুক দেখি যে আমার ছেলেরে কি জন্য কি দিছিল এই কাপড়ের পুটলির মধ্যে। রুবির থেকে জানা যায় সালমান শাহর খালার সাথে সামিরার মার পরিচয় হয় লুসির বিউটি পার্লারের মাধ্যমে। সেখান থেকে সালমান শাহের খালা আর সামিরার মায়ের সুসম্পর্ক তৈরি হয়। পারিবারিকভাবে সেই লুসি সালমানের ফ্যামিলির সম্পর্কে সবকিছু জেনে শুনে বংশগতভাবে তারা সুশিক্ষিত চৌধুরী বংশের মানুষ, এবং সালমান শাহ পরিবারের বড় ছেলে সবকিছু জেনে বুঝে লুসি সামিরার সাথে সালমানের বিয়ের পরিকল্পনা করেন। সামিরার মা এবং সামিরা ঘন ঘন যাতায়াত করত তখন সালমানের বাসায়। লুসি নিজের মেয়েকে লেলিয়ে দেয় সালমানের দিকে, অথচ তখন সালমান শাহ পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছে। সালমানকে কাবু করার জন্য সামিরার মা লুসি সালমানকে কবিরাজের মাধ্যমে তাবিজ করত, যা মৃত্যুর আগ পর্যন্ত চালু ছিল। এই তাবিজ ব্যবহার করে সালমানকে পাগল বানিয়ে সামিরাকে বিয়ে করতে বাধ্য করে লুসি। সালমান শাহর মতো সুশিক্ষিত, মার্জিত, সুদর্শন, অমায়িক একজন মানুষ কি করে সামিরা চাকমার মতো একজন মেয়েকে জীবন সঙ্গিনী করবে, এটাই ভেবে পান না অনেকেই। তবে তাবিজের কারণে সালমান শাহ সামিরার প্রতি আসক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে পরিবারের অমতে লুকিয়েই বিয়ে করে ফেলে। পরিবারের সবার আদরের বড় ছেলে হঠাৎ করে না জানিয়ে বিয়ে করছে, না মেনে উপায় আছে? সামিরার মা লুসি এখানে তাবিজের মাধ্যমে সাকসেসফুল হয়। সালমান শাহ আর সামিরার মাঝখানে যে লোকটাকে দেখতে পাচ্ছেন, সে হলো সেই দরবেশ যে সালমানকে মৃত্যুর আগ পর্যন্ত তাবিজ করে রেখেছিল। উনি সেই ব্যক্তি যিনি সালমান শাহ জীবিত থাকাকালীন অনেকবার তার উপর জিন চালান করত। সালমানের উপর জিন চালান করত, এটা ডন একাধিকবার গণমাধ্যমে স্বীকার করেছে। সালমান শাহের মৃত্যুর সময় বেড থেকে অনেক তাবিজ উদ্ধার করা হয়, যা আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকেই আমরা এই দাবিকে হাস্যকর কিংবা মিথ্যা বলতে পারি, কিন্তু এটাই সত্য। এগুলো কখনোই মিডিয়ার সামনে আসেনি বলে অনেকেই জানে না। রবির একটি ফুটেজের মাধ্যমে জানা যায় এই তাবিজ সালমান শাহর বাসায় রাখার জন্য বিয়ের আগে রুবিকে ভাড়া করা হয়। এমনকি সালমানের বাসার অন্য ফ্ল্যাটে রুবিকে ভাড়া থাকার প্ল্যানও করানো হয়, যেটি একটি ভিডিও বার্তায় ফাঁস করে দেন রুবি। রুবিকে ওই ফুটেজে বলতে শোনা যায়, সামিরার মা বলুক তো আমার হাতে ওই কাপড়ের পুটলির মধ্যে কি দেওয়া হয়েছিল। এমনকি সালমান শাহ মরার পর বিভিন্ন ম্যাগাজিনে লেখাও প্রকাশিত হয়েছিল।
সালমান শাহকে কবজা করতে সামিরা ও তার মা লুসির তাবিজ রহস্য শিরোনামে, অথচ সেই সামিরা যখন বারবার বলে সালমান শাহ তার জন্য পাগল ছিল, সেটি হাস্যকর আর মিথ্যা ছাড়া আর কি হতে পারে। উল্লেখ্য, বাংলাদেশি চলচ্চিত্রের ক্ষণজন্মা তারকা সালমান শাহর মৃত্যু রহস্য ঘিরে 29 বছরের বেশি সময় ধরে চলছে বিতর্ক। কেউ বলেন অপমৃত্যু, কেউ বলেন পরিকল্পিত হত্যাকাণ্ড। বছর দুয়েক আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক জানিয়েছেন, সালমান শাহ মানসিকভাবে ছিলেন অপমৃত্যুপ্রবণ। 1992 সালে মাত্র 21 বছর বয়সে খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেছিলেন সালমান শাহ। সামিরা ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার মেয়ে এবং বিউটি পার্লার ব্যবসায় জড়িত। সালমানের দুটি সিনেমার পোশাক পরিকল্পনাতেও তিনি অংশ নিয়েছিলেন। সিনেমা স্টাইল ও ফ্যাশন বিষয়ে সালমান প্রায়ই তার পরামর্শ নিতেন। 2023 সালের 29 সেপ্টেম্বর সালমানের জন্মদিন উপলক্ষে চ্যানেল 24-এ দেওয়া এক সাক্ষাৎকারে সামিরাকে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে শোনা গেছে, সালমান শাহ অপমৃত্যু করেছেন। শুধু তাই নয়, আগেও 3 বার মরার চেষ্টা করেছিল। সালমান কেন অপমৃত্যু করবেন? প্রথম স্বামী সালমান শাহের এই প্রসঙ্গে চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে সামিরা বলেন, সালমান মেন্টালি সুইসাইডাল বাই নেচার। এর আগেও 3 বার চেষ্টা করেছে। মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলে সেটা জানা যাবে। সেখানে 2 বারের রেকর্ড আছে। আরেক হাসপাতালে আছে 3য় রেকর্ড। 3টাই আমার বিয়ের আগের ঘটনা। 3টা ঘটনাই আমি জানি। একবার মায়ের সঙ্গে ঝগড়া করেছিল, আরেকবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য করেছে, আরেকবার অন্য একটি ঘটনায় সে অপমৃত্যুর চেষ্টা করেছিল। অথচ আমাদের গবেষণা বলছে সামিরার এই দাবি সত্যও হয়। তবে এর পেছনেও দায়ী সামিরা আর তার মা লুসি, কারণ তাদের তাবিজের কারণেই সালমান শাহ মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। সালমান শাহর মা নীলা চৌধুরী বরাবরই দাবি করে আসছেন তার ছেলে ইচ্ছে করে মরেনি, বরং তাকে শেষ করা হয়েছে। অন্যদিকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সাবেক প্রধান বনোজ কুমার মজুমদার আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, হত্যাকাণ্ড নয়, সালমান শাহ অপমৃত্যু করেছেন। তবে বনোজ কুমার কতটা দুর্নীতিপরায়ণ ছিলেন তা তো প্রমাণ হয়েই গেছে। তাই বলা যায় পিবিআইয়ের এই তদন্ত সঠিক ছিল না। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর একে একে থানা পুলিশ, সিআইটি, র্যাব, পিবিআই সহ একাধিক সংস্থা তদন্ত চালায়। সব প্রতিবেদনে এই ঘটনাটিকে অপমৃত্যু বলা হলেও সালমানের পরিবারের আপত্তিতে প্রতিবারই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়। চলচ্চিত্রে এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর অকাল মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত থেকে গেছে। এদিকে 29 বছর আগে সালমান শাহর মৃত্যুর ঘটনায় সপ্তাহখানেক হত্যা মামলা করার আদেশ দিয়েছেন আদালত। এটা প্রশাসনের ব্যাপার। এটা হচ্ছে যে প্রশাসন যা চিন্তা করে। 29 বছর ধরে একই কথাই বলে আসছে, আর সালমানের বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না। এত বছর পরে এই বিষয়গুলো নিয়ে আসা, আমার একটা কথা আছে, এটা অনেক ভাইরাল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি 29 বছর পালাইনি, এখনো পালাবো। প্রায় 29 বছর ধরে যে রহস্যের জট কেউ খুলতে পারেনি, আজ কি তবে সেই গোপন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছি আমরা? ওমরা পালনের আড়ালে দেশ ছেড়ে পালানোর শেষ চেষ্টা, কিন্তু ভাগ্য এবার আর সঙ্গ দিল না। মাত্র 12 লাখ টাকার নোংরা এক চুক্তি আর ঢালিউডের এক উজ্জ্বল নক্ষত্রের আলো চিরতরে নিভিয়ে দেওয়ার নির্মম ছক। কিভাবে সাজানো হয়েছিল সেই আত্মহত্যার নাটক, আর কারা কলকাঠি নেড়েছিল পেছন থেকে? সিআইডির জালে ধরা পড়া এক নতুন আসামি এবং 30 বছর পর এক ঝুলান্ত মামলার সবচেয়ে বড় মোড়। সব জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বহু বছর আগে ঘটে যাওয়া এক রহস্যময় মৃত্যু আজও দেশের কোটি মানুষের মনে নানা প্রশ্ন আর ক্ষোভের জন্ম দেয়। সময়ের স্রোতে দীর্ঘ 29 বছর পার হয়ে গেলেও এই তদন্তের ছাইচাপা আগুন যে নেভেনি তা আবারও স্পষ্ট হয়ে উঠল। সম্প্রতি দেশ ত্যাগের এক গোপন পরিকল্পনার মধ্য দিয়ে ঘটনার নতুন এক রূপ সামনে উন্মোচিত হয়। ধর্মীয় আচার পালনের অজুহাত দেখিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে নীরবে দেশ ছাড়তে চেয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। তবে গোয়েন্দা বিভাগের পূর্ব প্রস্তুতি ও বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতায় সেই দেশ ত্যাগের শেষ চেষ্টা মুহূর্তেই ব্যর্থ হয়ে যায়। ভোর রাতের আলো ফোটার আগেই ইমিগ্রেশন থেকে তাকে বিশেষ হেফাজতে নেয় আইন শৃঙ্খলা বাহিনীর
চৌকস টিম। বহু বছর পর এই মামলার মূল কোনো চরিত্র সরাসরি সিআইডির হাতে ধরা পড়ায় আবার নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদালতের নথিপত্র ও প্রাথমিক তদন্তের তথ্য বিশ্লেষণ করে উঠে এসেছে এক শিউরে ওঠার মতো চাঞ্চল্যকর হিসাব। অভিযোগ রয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট অঙ্কের অর্থের বিনিময়ে এই নির্মম পরিণতি ঘটাতে চুক্তি করা হয়েছিল। নামমাত্র 12 লাখ টাকার সেই নোংরা চুক্তির পেছনে মূল ছক কষেছিল বেশ কয়েকজন নিকটজন ও প্রভাবশালী ব্যক্তিবর্গ। প্রাথমিক চুক্তি অনুযায়ী নির্ধারিত অর্থের বড় একটি অংশ আগে ভাগেই হাতবদল হয়ে গিয়েছিল বলে গুঞ্জন রয়েছে। হত্যার ধরন গোপন রাখতে এবং আত্মহত্যার ভুয়া নাটক সাজাতে ভুক্তভোগীকে প্রথমে অচেতন করার ছক আঁকা হয়। পরবর্তীতে পুরো ঘটনাটিকে ধাপাচাপা দিতে এক পরিকল্পিত দৃশ্যপট তৈরি করে সাধারণ মানুষের চোখ ধাঁধিয়ে দেওয়ার চেষ্টা চলে। দীর্ঘ সময় ধরে নিজেকে নির্দোষ দাবি করা আসা অভিযুক্ত ব্যক্তি অবশেষে আইনের কঠিন মুখোমুখি দাঁড়িয়েছেন। গ্রেপ্তারের পরপরই আসামিকে সরাসরি আদালতের মুখোমুখি করে সিআইডির অনুসন্ধানী দল। এই ঘটনার সাথে জড়িত মূল নেটওয়ার্ক ও অর্থের প্রকৃত উৎস খুঁজে বের করতে এখন চিরুনি অভিযান চলছে। দীর্ঘ 3 দশক পার হয়ে গেলেও সিআইডির এই কঠোর পদক্ষেপে আইনি লড়াইয়ে এক নতুন গতির সঞ্চার হয়েছে। আদালতের মাধ্যমে আসামিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল পরিকল্পনাকারীদের নাম বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। পেছনের প্রভাবশালী মদতদাতা এবং চুক্তির বাকি অর্থ কাদের কাছে গিয়েছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। দেশের ইতিহাসের অন্যতম এই হাই প্রোফাইল মামলার প্রতিটি নতুন তথ্য এখন সাধারণ মানুষের কৌতূহল বাড়াচ্ছে। তদন্তকারী সংস্থার দাবি, উপযুক্ত তথ্য প্রমাণ ও জবানবন্দির মাধ্যমে খুব শীঘ্রই সত্য ঘটনা জনসমক্ষে আনা সম্ভব হবে। যুগের পর যুগ ধরে ভক্ত ও স্বজনের হৃদয়ে চেপে রাখা বিচার না পাবার কষ্ট আজও বিন্দুমাত্র কমে যায়নি। সত্য চিরকাল লুকিয়ে রাখা যায় না। সময়ের ব্যবধানে হলেও অপরাধের চিহ্ন ঠিকই আলোর মুখে দেখে। আইনি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে পালানোর চেষ্টা প্রমাণ করে ঘটনার গভীরে রয়েছে বিশাল কোনো রহস্য। দীর্ঘ 29 বছর পালায়নি বলে দাবি করা মানুষটির এমন আকস্মিক আটক হওয়া এই তদন্তকে সম্পূর্ণ ভিন্ন মাত্রা দিয়েছে। আইনের সঠিক প্রয়োগ ও সঠিক অপরাধীদের চিহ্নিতকরণের মাধ্যমেই কেবল এক অমর নায়কের আত্মা শান্তি পেতে পারে। আলহামদুলিল্লাহ, আসামি 4 নম্বর আসামি ডন গ্রেফতার হয়েছে। সে যেন জামিন না পায়, এই একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে 1 নম্বর আসামি সামিরাকে ধরা, দ্রুত সকল আসামি যারা আছে, যারা বাংলাদেশে আছে অবস্থানরত এখন, তাদেরকে যেন গ্রেফতার করা হয়। এবং 3 নম্বর কারণ হচ্ছে আমাদের এক ভক্তের লাইভে এসে শাকিল কিবরিয়া নামে একটা ছেলে, সে বলেছে যে আমাদের সালমান শাহের পরিবারকে হুমকি দিয়েছে, আমাদের শ্রদ্ধেয় নীলা চৌধুরীকে বলেছে যে উনি যেন এই মামলা নিয়ে বাড়াবাড়ি না করে, তাহলে সালমান শাহকে যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে তার ছোট ভাই শাহরুখকে হত্যা করবে। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল সালমান শাহকে তারা হত্যা করেছে। সালমান শাহ কখনোই আত্মহত্যা করে নাই, এটা আবারও প্রমাণিত হলো। তো যাই হোক, আমরা এই 3টা দাবি নিয়ে আজকে মানববন্ধনে দাঁড়াবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, এর আগে প্রশাসন অনেকবার এর আগে অনেক হাত বদল হয়েছে, তারা শুধু আত্মহত্যার রিপোর্ট দিয়েছে এবং সালমান শাহকে বারবার হত্যা করা হয়েছে। আমরা সালমান শাহের হত্যা বারবার চাই নাই, কিন্তু এখন হত্যা মামলা রূপান্তরিত হয়েছে। এবং প্রথমে ছিল আপনার রমনা থানা পুলিশের কাছে, তারা কিছু করতে পারে নাই, পরে সিআইডির কাছে দিয়েছে। এখন এটা ডনকে গ্রেফতার করা হয়েছে, সিআইডি ডনকে গ্রেফতার করেছে। এবং আমরা আশাবাদী এই সরকারের আমলে আমরা সালমান শাহ হত্যার বিচার পাবো। এবং আমরা সেই আশা থেকে বলছি, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো যে আমাদের দাবি একটাই, আসামিদের গ্রেফতার করা হোক, তাদের জিজ্ঞাসাবাদ করা হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা যদি দোষী সাব্যস্ত হয়ে থাকে তাদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি আমরা চাই। সালমান শাহ নীলা চৌধুরী উনি বলছিলেন যে তোমরা স্বীকার করো, আমি তোমাদেরকে মাফ করে দেবো। কিন্তু ভাই, আমরা মহান না, আমরা ভক্তরা মহান না, কারণ আমরা আজকে 30টা বছর ধরে অপেক্ষা করতেছি। হ্যাঁ, আমরা এই মামলাটার জন্য, সেই মামলা এখন আমরা এত মহান না যে আসামিদেরকে ছেড়ে দিব, হ্যাঁ, যে আসামিরা ছাড় পেয়ে যাবে, এটা না। আমরা চাই সুষ্ঠু তদন্তে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে আমরা সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই। কাছের মানুষরাই কিন্তু শত্রু হয়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। ডন কাছের মানুষ থেকে ডন মানে সবসময় ডন সামিরার সাথে একটা অবৈধ সম্পর্কও ছিল, সেটাও আমরা জানি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সালমান শাহ যখন যেদিন মারা যায় সেদিন আপনার ডন বলেছে আমি বগুড়ায় ছিলাম, আমি 1 তারিখে বগুড়ায় চলে গেছি, 6 তারিখে সালমান শাহ মারা গেছে। অনেকে তাকে জিজ্ঞেস করছে যে সালমান শাহ মারা যাওয়ার পরে তুমি দাফন দিতে আসো নাই কেন? সে বলেছিল যে আমি
সেদিন হরতাল ছিল, এই জন্য আমি আসতে পারি না। ভাই শুক্রবার দিন কোনো হরতাল থাকে? কোদ হয়ে আছে যে শুক্রবার দিন হরতাল হয়? এইটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সে বলেছে যে মানে সে বগুড়ায়। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সালমান স্যার মামলা নিয়ে অসংখ্য তথ্য এবং সালমান স্যার মামলা নিয়ে যে নিউজগুলো এই মুহূর্তে ছড়িয়ে গেছে এই বিষয়গুলো দেখিয়েছি। সালমান স্যার মামলা নিয়ে এবং সালমান স্যার এই নিউজ দেখে আপনাদের কি মনে হচ্ছে? আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।